প্রিয় বন্ধুরা, আজকের আমাদের আলোচনার বিষয় হলো খনিজ এবং আকরিকের অবস্থান। অর্থাৎ আমরা যে ধাতুগুলো পাই, সোনা, রূপা, লোহা, সেইগুলো কিভাবে প্রকৃতিতে অবস্থান করছে সেই বিষয়ে আলোচনা করব। এখানে এই ছবিটা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কোন রকম ধাতু নিষ্কাশন করা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন একটু উত্তাপ বা আলো এখানে প্রয়োগ করা হয়েছে। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন যে উত্তাপ বা টেম্পারেচারের সঙ্গে ধাতু নিষ্কাশনের একটা ব্যাপার আছে। আজকে সেই বিষয় নিয়ে একটা আমরা আলোচনা করব। আর এখানে দেখতে পাচ্ছেন একটি শ্রেণী রয়েছে, দেখতে পাচ্ছেন উপরে পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, টাইটানিয়াম, জিঙ্ক, এফি, পিবি, এইচ, সিইউ, এইচজি, এজি, এইউ, এই যে মৌলগুলোর একটি শ্রেণী সাজানো হয়েছে, এটিকে নাম দেওয়া হয়েছে রিঅ্যাক্টিভিটি সিরিজ। অর্থাৎ বিক্রিয়ার ধরন, মানে কারা কত বেশি সক্রিয়। নিচের যে মৌলগুলো আছে এইগুলো সক্রিয়তা কম, অর্থাৎ এই মৌলগুলো সাধারণত কম বিক্রিয়া করে। যেমন মার্কারি, সিলভার, গোল্ড, এদের বিক্রিয়ার রেটটা খুবই কম। আর এই ধরনের যে ধাতুগুলো, এদের নিষ্কাশন পদ্ধতিও খুব সহজ। শুধুমাত্র একটু উত্তপ্ত করতে হবে। এর যে আগরিকগুলো পাওয়া যায় তাদেরকে একটু উত্তপ্ত করলেই আমরা এই মৌলগুলো খুব সহজেই পাবো, জটিল কোনো প্রক্রিয়া নয়। যেমন এই মার্কারি ধরা যাক, এই মার্কারির যে আকরিক তার নাম হচ্ছে সিনাবার, এইচজিএস। এই পারদ আকরিককে যদি আমরা প্রথমে উত্তপ্ত করে থাকি তখন সেটা কি হবে, মার্কিউরিক অক্সাইড অর্থাৎ এইচজিও উৎপন্ন হবে। এরপর ওই মার্কিউরিক অক্সাইডকে আবার আমরা উত্তপ্ত করলাম, আবার উত্তপ্ত করলে আমরা কি দেখতে পাবো, যে দেখতে পাচ্ছেন প্রথমবার এইচজিও উৎপন্ন হলো অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। দ্বিতীয়বার যখন উত্তপ্ত করলাম তখন উত্তপ্ত করলে আমরা কি দেখতে পাবো বন্ধুরা, দেখতে পাবো যে এই যে অক্সাইডকে উত্তপ্ত করলে দেখতে পাবো যে এইচজি অর্থাৎ পারদ নিষ্কাশিত হলো এবং তার সাথে অক্সিজেন নিষ্কাশিত হলো। তাহলে এই প্রসেসটা আমার কত সহজ। আর এই যে নিচের যে মৌলগুলো, এরা কিন্তু খুব সহজ এবং স্বাভাবিকভাবে এদেরকে আমরা নিষ্কাশিত করতে পারি। আকরিকের যে অবস্থা আমি আলোচনা করব, আমরা এবার সেকেন্ড পার্টে আসবো। এই সেকেন্ড যে বিক্রিয়কের যে সারিতে যে মৌলগুলো, মধ্যবর্তী যে মৌলগুলো আছে দেখতে পাচ্ছেন, অ্যালুমিনিয়াম, টাইটানিয়াম, জিঙ্ক, আয়রন বা লেড, এইগুলো যে মধ্যবর্তী মৌলগুলো, এরা বিক্রিয়কের মাঝে মাঝে অবস্থান করার জন্য এরা বিক্রিয়কের দিক থেকে এরা মিডিয়াম পজিশনে রয়েছে, অর্থাৎ এরা মোটামুটি বিক্রিয়া করতে পারে। যেমন নিচের মৌলগুলো একদমই তেমন খুব একটা বিক্রিয়া করতে পারে না, এদের কিন্তু ক্ষমতা আছে মিডিয়াম বিক্রিয়া এরা করতে পারে, বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে। আর এদের নিষ্কাশন পদ্ধতিও খুব একটা কিন্তু জটিল নয়। তবে এদেরকে দুটো পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। একটি হচ্ছে রোস্টিং প্রসেস, যেটা হচ্ছে কি, আরেকটি হচ্ছে কি ক্যালসিনেশন বা ভস্মীকরণ প্রসেস। এইবার আমরা রোস্টিং প্রসেসটা নিয়ে আলোচনা করব। তবে এই যে মৌলগুলো থাকে এইগুলো সাধারণত সালফাইড বা কার্বনেট অক্সাইড থেকে কিন্তু এদেরকে নিষ্কাশন করা হয়। অর্থাৎ এই অ্যালুমিনিয়াম, টাইটানিয়াম, এই যে মৌলগুলো আছে এদের সাধারণত সালফাইড আকরিক বা কার্বনেট আকরিক বা অক্সাইডগুলো থেকে এদেরকে নিষ্কাশন করা হয়। প্রথমে আসা যাক রোস্টিং। রোস্টিং বা লেড। রোস্টিংটা কি এমন জিনিস হয়, রোস্টিংটা কি, রোস্টিং হলো যেমন লেড আকরিক থেকে আমরা যখন লেড বা পিবি যখন বের করব সেটি রোস্টিং প্রসেস। এবার রোস্টিং প্রসেসটা কি, রোস্টিং প্রসেসটা হচ্ছে এমন একটি প্রসেস যেখানে বায়ুটা থাকবে আমাদের অতিরিক্ত, অক্সিজেনের উপস্থিতি থাকবে প্রচুর এবং প্রচন্ড তাপ দিতে হবে। অর্থাৎ প্রচন্ড তাপ, অর্থাৎ তাপটা কিন্তু অবশ্যই তার গলনাঙ্ক থেকে কম হতে হবে। এইভাবে যখন দেয়া হবে তখন ওই আকরিকের, ধরুন এই যে পিবিএস এর আকরিক, সেখান থেকে এরা একটা অক্সাইড গঠন করবে। এই অক্সাইড গঠন করলো, এইবার এই অক্সাইড থেকে আমরা এই পিবি বা লেডকে আমরা ধীরে ধীরে পাবো। অর্থাৎ রোস্টিং প্রসেসটা অ্যাকচুয়ালি বাতাসের উপস্থিতিতে হয় এবং প্রচন্ড উত্তাপে হয়, এবং এইটা সাধারণত সালফাইড গ্রুপের ক্ষেত্রে হয়ে থাকে। এই প্রসেসে আমরা যে এই মৌলগুলোকে পেয়ে থাকি। আর একটা সেকেন্ড বা দ্বিতীয় পদ্ধতি হলো, সেটি হলো আমাদের ক্যালসিনেশন পদ্ধতি বা ভস্মীকরণ পদ্ধতি। এই পদ্ধতিটা ঠিক এই রোস্টিং প্রসেসের ঠিক উল্টো। অর্থাৎ এই ক্যালসিনেশন পদ্ধতিতে কি, এখানে বাতাস লাগে না বললেই চলে, বা স্বল্প বাতাসের প্রয়োজন হয় কিন্তু অতিরিক্ত উত্তাপের প্রয়োজন হয়। এবং স্বল্প বাতাসে অতিরিক্ত উত্তাপে এরা প্রথমেই যে যৌগ বা আকরিকের যে যৌগগুলোকে আমরা পেয়ে থাকি, যেমন দেখতে পাচ্ছেন Al2O3,
এটাকে উত্তপ্ত করলে প্রথমে এর জলটা বেরিয়ে যায়, বা এর মধ্যে যে মানে জলের ওই ভাগটা থাকে সেটাকে এরা প্রথমেই ছেড়ে দেয়, এবং এইভাবে ধীরে ধীরে এখান থেকে আমরা মৌলগুলোকে আমরা পেয়ে থাকি। এবং এই যে প্রসেসটা, এই প্রসেসটাতে আমাদের মনে রাখতে হবে এই প্রসেসটা কিন্তু এটা কার্বনেট যৌগের ক্ষেত্রে সাধারণত হয়ে থাকে। তাহলে বন্ধুরা আমরা এই যে বিক্রিয়কের সারির মিডিয়াম যে মৌল অ্যালুমিনিয়াম, টাইটানিয়াম, এইগুলো জিঙ্ক বা লেড, এইগুলো কিভাবে আমরা আকরিক থেকে পেয়ে যাই সেটা পেয়ে গেলাম যে দুটো পদ্ধতিতে আমরা পাই, একটা হচ্ছে রোস্টিং প্রসেস আর একটা হচ্ছে ক্যালসিনেশন প্রসেস। আমরা ধাতু বা খনিজ বা আকরিক থেকে ধাতু নিষ্কাশনের তৃতীয় পদ্ধতিতে বা তৃতীয় সেকশনে আলোচনা করব। সেটি হলো বিক্রিয়কের সারির উপরের দিকে যে মৌলগুলো রয়েছে, যেমন ধরুন পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম বা অ্যালুমিনিয়াম পড়তেও কিছুটা পড়ে, এই মৌলগুলো নিষ্কাশন করাটা কিন্তু খুবই কঠিন এবং এগুলো সহজে উত্তাপ দিয়ে এই নিষ্কাশন করা যায় না, এবং এই মৌলগুলো কিন্তু খুব সহজে বিক্রিয়া করে এবং যার জন্য এরা বিক্রিয়ার সারিতে ওপরের দিকে অবস্থান করছে। এইবার এদেরকে নিষ্কাশন করতে গেলে আমাদের ইলেকট্রোলাইটিক রিডাকশন বা তড়িৎ বিশ্লেষণের আমাদের সাহায্য নিতে হয়। যেমন আর এই সমস্ত ক্ষেত্রে এই মৌলগুলোর আকরিক বা যৌগগুলো সাধারণত গলিত অবস্থায় থাকে বা লিকুইড ফর্মে প্রথমে এদেরকে নিতে হবে, এবং লিকুইড ফর্ম বা গলিত অবস্থায় যখন থাকে তার মধ্য দিয়ে ইলেকট্রিক চালাতে করতে হবে, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ ঘটাতে হবে। যেমন একটা উদাহরণে আমরা দেখতে পারি, যেমন 2AlO3 অর্থাৎ অ্যালুমিনিয়ামের যে একটা অক্সাইড রয়েছে, এই অ্যালুমিনিয়ামের অক্সাইডের ভিতর দিয়ে যখন তড়িৎ বিশ্লেষণ করা হবে তখন দেখতে পাচ্ছেন 4Al+3O2 আমরা পাচ্ছি, অর্থাৎ এখানে অ্যালুমিনিয়াম যৌগটিকে, অ্যালুমিনিয়াম মৌলটিকে আমরা এখানে বা ধাতুটিকে আমরা পাচ্ছি। অর্থাৎ তাহলে এই বিক্রিয়কটা বুঝতে পারছেন যে 3 নম্বর যে উপরের দিকে যে মৌলগুলো রয়েছে এগুলো খুবই পাওয়াটা খুবই চাপের এবং